আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের। কথা বলছিলাম আমরা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ কোন পথে যাচ্ছে, অর্থাৎ আফটার 5th of August যে নতুন সরকার দায়িত্ব নিল, সেই সরকার কিভাবে বাংলাদেশ পরিচালনা করছে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ কতটুকু করতে পারছে সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যদি ঐক্যমত না থাকে, তাহলে যে উদ্দেশ্য নিয়ে, যে টার্গেট নিয়ে আমরা এতগুলো ছাত্র তাদের জীবন উৎসর্গ করেছিল একটি সাবলীল বাংলাদেশের জন্য, একটি উন্নয়ন বা গণতন্ত্রের বাংলাদেশের, সেটা সম্ভব কতটুকু হবে এই বিষয়ে আমরা কথা বলছিলাম। নাজির ভাই, আরেকটি কথা যেটি হচ্ছে যে আপনি তো জিনিসটা ক্লিয়ার করলেন যে প্রধান দুটি রাজনৈতিক দল এখন হচ্ছে জামাত এবং বিএনপি, তাদের মধ্যে মতের অনৈক্য দেখা যাচ্ছে বারবার আমি দেখতে পাচ্ছি। এবং বিএনপি এবং জামাত বলেন, মানে বড় দলকে প্রথমে বলেন বিএনপি এবং জামাত, ইয়েস বিএনপি এবং জামাত, অবশ্যই এখন তো বড় দল তো দুটি, আওয়ামী লীগ তো এখন আর নেই। আমি জানি না এটা কি হতে পারে কিনা, আপনার কি মনে হয় যে আমি দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার বর্তমান যে অ্যাডভাইজার মাহফুজ, উনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এটাতে আপনার মতামত কি? না, যেটা হচ্ছে দেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আসছে, যেটা মানে বাংলাদেশে ডিসকাস করছে যে আগে গণহত্যার অভিযোগে তাদের বিচার করা দরকার। কারণ বেশ কিছু পরিচিত এবং ন্যাশনাল ফিগার, তাদের বিরুদ্ধে কিন্তু ডাইরেক্ট এভিডেন্স আছে, এলিগেশন, এবং অলরেডি কিন্তু ওয়ারেন্ট ইস্যু হয়েছে। সুতরাং তাদেরকে বিচার না করে যদি আপনি নির্বাচনের সুযোগ দিয়ে দেন, তারা যদি রিভাইভড হয়ে যায়, কামব্যাক করে, তাহলে এত রক্তের বিনিময়ে কি পেলেন? এটাই হচ্ছে তাদের কথা। আরেকটা কথা হচ্ছে দেখেন, গণতন্ত্রে বহুদা মত থাকবে। আপনি বিএনপি, জামাত, অন্যান্য দল কি এক সুরে বাকস্বাদের মতো কথা বলবে? না, আমি তো মনে করি জার্দির অবস্থান থেকে ডিফারেন্টলি কথা বলবে। জাতীয় ইস্যুতে তারা ঐক্যবদ্ধ থাকবে। এখন পর্যন্ত প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতৃবৃন্দের পক্ষ থেকে কিন্তু অত্যন্ত ম্যাচিউরড কথাবার্তা আসছে। আপনি 5 তারিখের পর থেকে যতটা বক্তব্য তারেক রহমান সাহেবের শুনেন তো, কত পরিচালিত, কত কনস্ট্রাকটিভ, কত উদ্দীপক। এবং বিএনপি কিন্তু যেখানে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসছে, সাথে সাথে অ্যাকশন নিচ্ছে তারা। এটা আপনি বুঝতে হবে, এটা তো দিলীপ বুড়োর মতো ছোট মোটো দল না যে আপনি গুনে গুনে বলতে পারবেন নেতাকর্মী কত, লক্ষ লক্ষ কোটি কোটি সাপোর্টার। তো আপনি এখানে তো এই অবস্থা হতে পারে, তারপরেও তারা কিন্তু কিছু জিনিস আমি বলি, সংবিধান যে মানে হজবরল অবস্থা কেন বললাম, সংবিধান যদি মানেন, আবারও বলছি পাবলিকলি, সংবিধান যদি মানেন, আপনার আমার প্রিয় ব্যক্তিত্ব ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব উপদেষ্টা হতে পারেন না। সংবিধান স্পষ্ট লেখা আছে, যদি কখনো নির্বাচন কমিশনার হন বাংলাদেশের, তাহলে প্রধান নির্বাচন কমিশনার কেবলমাত্র হতে পারবেন, আর কোনো পজিশনে যেতে পারবেন না। আর যদি আপনি প্রধান নির্বাচন কমিশনার হন, তাহলে আর কোনো প্রজাতন্ত্রের কর্মে যেতে পারবেন না। এটা সংবিধানে লেখা আছে, বিদ্যমান সংবিধান বহাল আছে, মানলে আপনি প্রধান নির্বাচন ছিল না, নির্বাচন কমিশনার, ওনার জন্য প্রধান নির্বাচন কমিশনারই কেবল হতে পারবেন, আর কোনো পজিশন বা পদ নিতে পারবেন না সংবিধান অনুযায়ী, যদি সংবিধান মানেন। কিন্তু মানছেন হচ্ছে। আচ্ছা, এরপরে আপনি কি মনে করেন এই সরকার কি সংবিধান অনুযায়ী? মোটেও না, সংবিধান অস্তিত্ব তো নাই, প্রধান উপদেষ্টার পদই নাই। শামীম ভাই বলছেন যে বাংলাদেশের সবচেয়ে সেটব্যাক হচ্ছে ব্যক্তির জন্য, কেবলমাত্র ব্যক্তির জন্য একাধিকবার সংবিধান চেঞ্জ হয়েছে। 17টা সংশোধনী আসছে, 2টা সংশোধনী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, আর বাকি সবটা দলীয়ভাবে, দলের স্বার্থে, ক্ষমতায় থাকতে, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যক্তি স্বার্থে হয়েছে একাধিকবার। 2টা কোনটা? একাদশ এবং দ্বাদশ। কোনটা? তাও ওই যে 3 দলীয় জোটের রূপরেখা অনুযায়ী 91 সালে যখন বিএনপি সরকার গঠন করলেন, তখন তাদের 2/3 মেজরিটি ছিল না। ইভেন বিএনপির তো ক্ষমতায় যাওয়ার জন্য মেজরিটি ছিল না, জামাতের সাপোর্ট নিয়ে তারা গেছেন। তখন আওয়ামী লীগ সাপোর্ট করে 2/3 মেজরিটি হওয়ার পর একাদশ এবং দ্বাদশ এই 2টা সংশোধনী আনছেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। আর বাকিগুলো কিন্তু ঐক্যমত ছিল না, এককভাবে। আচ্ছা, 3 জোটের কিছু মানা হয়েছে, একেবারে যে মানা হয় নাই, নাইলে তো একাদশ দ্বাদশ তো হতো না। আরেকটা হচ্ছে যে ইন্ডিয়ার কথা বললেন, মানে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোথায় গিয়ে ঠেকেছে। পররাষ্ট্রমন্ত্রী সাপোজ টু রিপ্রেজেন্ট বাংলাদেশ, উনি বললেন ভারতের সাথে বাংলাদেশের, পাবলিকলি বলেছেন, স্বামী স্ত্রী সম্পর্ক। সংবিধানে কোথায় আছে? কোনো পররাষ্ট্রনীতির কোথাও কোনো নর্মস আছে স্বামী স্ত্রীর সম্পর্ক? উনি পাবলিকলি এসে বলেন, মোদিকে বলে আসছি যে কোনো মূল্যে হাসিনাকে রাখতে হবে। এটা কথা হইল? যা দিয়েছি শেখ হাসিনা যেটা বলল। এবং আপনি রাইটলি শামীম ভাইকে প্রশ্ন করছেন, কি জিনিসটা উনি ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পেরেছে 16 বছরে?
কিন্তু ইন্ডিয়া চাইতে দেরি করেছে, আমাদের বুকের উপর দিয়ে রেলপথ দিয়ে দিয়েছে লাস্ট। এইটা তো মানে আপনি দেখেন ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। যখন যখন পতিত সরকার যখন হঠাৎ করে ক্ষমতা থেকে চলে গেল, তখন ইন্ডিয়ার ন্যাশনাল ইন্টারেস্ট ইজ অ্যাট স্টেক। আর একটা জাতির যখন ন্যাশনাল ইন্টারেস্ট যখন স্টেকে থাকে, তখন তারা বিলিয়ন্স অফ ডলার খরচ করতে পারে। নিউক্লিয়ার পাওয়ার টাওয়ার বা নিউক্লিয়ার ওয়েপন ইউজ কখন করে। ঠিক অনুরূপভাবে ইন্ডিয়া তাদের জাতীয় স্বার্থে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, ইউনিট সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য অনেক কিছু করবে এটা তারা। কিন্তু আমাদের সরকার তো ওয়াকিবহাল থাকতে হবে, তারা তো ডিসাইসিভ অ্যাকশনে যেতে হবে। তারা কি করছেন? আপনি একটা অভ্যুত্থানের পরে যারা বেনিফিশিয়ারি ছিল, যারা গত 16-17 বছরের সব বেনিফিট পাইছে, তাদেরকে বহাল রাখছেন, কোনো কোনো ক্ষেত্রে পদায়ন করছেন। আমি দেখে আসলাম যে ইভেন পলিটিক্যাল পার্টি যারা এত আন্দোলন করে এই সরকারকে সরাইছে, তাদের টেলিফোন আসে অনেক সময় পতিত সরকারের অনেক লোকদেরকে প্রদান করার জন্য। এইভাবে হয়েছে, একাধিক উদাহরণ দিতে পারবো, নাম বলে দিতে পারবো। তো এগুলা কি হচ্ছে? আপনি যদি পুরা নিয়ন্ত্রণ যদি নিয়ে আসতে না পারেন, এখনও যদি আনফোর্স সহ যারা ওই যে ডিজিএফআইয়ের কথা আসলো, এরপরে যেটা স্বামী ভাই বলছেন ডিজিএফআই বা রেবের কথা, যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, যাদের নাম আসছে, তাদেরকে আপনি জায়গায় রেখেছেন। এখন অনেকে আছে, 5 তারিখের পরে অনেকে দিব্যি সুন্দর করে বেরিয়েছে, দেশ থেকে বের হয়ে গেছে বুক ফুলে। আমার একটা প্রশ্ন আছে, আপনি আর্মি থেকে, আর্ম ফোর্স থেকে ঘোষণা দিয়ে বলা হয়েছে 600-700 লোক তাদের হেফাজতে আছে। কই তারা কোথায় এখন? আমি তো কোথায় বলতো নাই। তো এটাতে আপনি বললাম যে গণ-অভ্যুত্থানের পরে তো আপনি ওরাই কিন্তু দেশ থেকে বের হয়ে আপনাদেরকে ডিস্টেবিলাইজ করার জন্য কাজ করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। তো আপনি যদি ওই যে বললাম যে সময়ের কাজ সময় না করলে, আপনি 10টা-11টায় উঠে যদি শেয়ারে খেতে চান, হতে পারবেন না। অবস্থা হয়ে গেছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেব তো শান্তিতে নোবেল প্রাইজ, এটা আরেকটা সমস্যা আছে যে উনি চাইলে রুথলেস হতে পারবেন না, শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছে। উনি চাইলে তো গুম খুন করতে পারবেন না। বাংলাদেশে যেটা ফ্রিলি লিখতে পারতেছেন, কথা বলতে পারতেছেন, আর গুম খুন হচ্ছে না, সরকারের বাহিনী থেকে কোনো গুম খুন হচ্ছে না। কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই অবনতি ঘটেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে না। আগে তো আপনি ক্রসফায়ার করবেন, তো কোনো দায়বদ্ধতা নাই, ধরে নিয়ে আসতো একবারে মানুষের সামনে। এগুলো এখন হচ্ছে না। কিন্তু সব সমাধান কিন্তু ওভারনাইট হবে না, এই সরকার সব সমস্যার সমাধান করতে পারবেন না। আর পলিটিক্যাল ম্যান্ডেটের দরকার কিছু ডিসাইসিভ সিদ্ধান্ত নিতে হলে। এজন্যই যে ইলেক্টেড গভর্নমেন্টের কথা আসে। বিএনপিকে ধন্যবাদ দিতে এই জন্য, এখন পর্যন্ত মোটা দাগে বিএনপি কিন্তু সরকারের বিপক্ষে কোনো স্টেপ নেয় না। কিছু রেটরিক জুনিয়র লিডারশিপের পক্ষ থেকে আসছে, কিন্তু এখনো তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সরকারের সহযোগিতার কথা আসছে। সুতরাং 6 মাস গত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মাঠ পর্যায়ের কোনো কর্মসূচি তারা দেন নাই। মানে পলিটিক্যাল কিছু তো কথাবার্তা স্টেপ থাকবে, চাপে রাখতে হবে, কিন্তু এখনও তারা সহযোগিতা করছেন। কিন্তু গভর্নমেন্টকে ডিসাইসিভ হতে হবে। তাদেরকে এই যে বললাম যে উপদেষ্টা, এমন কিছু উপদেষ্টা নিয়েছেন, কি জন্য নিয়েছেন আমরাও জানি না, জাতিও জানে না। স্বামী ভাই বলছেন যে তাদের যোগ্যতার ব্যাপারে ওনার কোনো কথা নাই, আমার সিরিয়াস কথা আছে। বেশ কিছু উপদেষ্টা পরিষদের সিরিয়াস কথা আছে যে তাদের যোগ্যতার ব্যাপারে। একজন উপদেষ্টা মানে মন্ত্রী, ফুল ক্যাবিনেট মেম্বার, একটা মন্ত্রণালয়, কয়েকটা মন্ত্রণালয়। আপনি একটা ছোট মোটো ডিপার্টমেন্টে চালাইলেন না কখনো, আর আপনাকে প্রধানমন্ত্রী কি বলে মন্ত্রীর একটা পদমর্যাদা দিয়ে দিলেন, তাও একটা না 2-3টা গাড়ি চাপাই দিলেন। এরপরে দেখেন গণ-অভ্যুত্থানের এখনো আইনি স্বীকৃতি নাই কাঠামো, এটা কিন্তু এটা সিরিয়াস আইনি সাংবিধানিক প্রশ্ন। কিন্তু আইনমন্ত্রী তো ডক্টর আসিফ নজরুল সাহেব। না, আসিফ নজরুল সাহেব তো তাহার কারণে উনি যেভাবে মনে করছেন ওভাবেই সরকার গেছে। হয়তো আমরা অনেকে বলতে পারি উনি বা হাসান আরিফ প্রয়াত তারা ছিলেন 2জন ব্যক্তি, বাকি সব লেপারসন ছিলেন, ওনারা তো হয়তো গাইড দিতে পারতেন, কিন্তু তারা এভাবে নিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে অন্যভাবে যাওয়া যেত। এবং গণ-অভ্যুত্থানের পরে পৃথিবীতে কোথাও এত ডিলাডালা স্বভাবের হয় না। প্রতিবিপ্লব বিভিন্ন জায়গায় হয়েছে, সাংবিধানিক প্রতিবিপ্লব বিভিন্ন জায়গায় হয়েছে। এবং বাংলাদেশে আমি তো মনে করি 5 তারিখের পরে রোবাস্ট অ্যাকশন নেওয়া দরকার। প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে টাকা পাচারের, গণহত্যার, এগুলা সবটাকে পাকড়াও করা উচিত ছিল। জাতিকে একবারে সিরিয়াস মেসেজ দিবেন, দেখবেন যে অনেক দিন
এটা হবে মাথা না। ছেড়ে দিয়ে উঠতো না। এক্সাম্পল তৈরি করা। কিন্তু আপনি একবারে হেলে দিলাম মতো এবারে করে দিলেন, যেচ্ছে তাই দাবি নিয়ে আসলো, তো এটা তো হচ্ছে। Thank আপনি প্রথম থেকে ওই যে মানে সময়ের এক সেট অসময়ের 10 সেট। আমি কলার কাছে যাবো, তার একটা প্রশ্ন আবার করে দেয় আপনাকে আমি। আপনি কি মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক? না, যদি আপনি আইনগতভাবে তাদেরকে নিষিদ্ধ না করেন, আপনি যদি বিচার করে কনভিক্টেড না দেন, তাহলে আপনি কিভাবে আপনি বাধা দিবেন? আপনি বাধা দিবার তো আইনি ভিত্তি লাগবে। নিবন্ধিত রাজনীতি। হ্যাঁ, আপনি নিবন্ধিত রাজনৈতিক দল, তাদেরকে যদি আপনি নিষিদ্ধ না করেন এবং কিছু কনসার্ন ব্যক্তিরা যদি কনভিক্টেড না হন, কোন আইনে তাদেরকে আপনি বাধা দিবেন? থ্যাংক ইউ। আপনি মুখ দিয়ে বললে তো গায়ের জোরে হবে না। না, থ্যাংক ইউ। আমি কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে। জি জি আমার কোনো প্রশ্ন নাই, আমি অভিমত দিতে চাই। জি জি বলেন বলেন। অভিমতটা হচ্ছে যে বটম লাইন হচ্ছে আমরা একটা সফল করে জানি, হুম একটি জাতির সুখ স্বস্তি সমৃদ্ধি, হুম অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রগতি অগ্রগতি উন্নতি এবং স্থিতিশীলতা, হুম যে জিনিসটাকে কেন্দ্র করে আবর্তিত হয় তার নাম হচ্ছে লিডারশিপ বা নেতৃত্ব। সেই লিডারশিপ আমরা তৈরি করতে ব্যর্থ হয়েছি। আজকে দেখেন, হুম ওই যে নজির ভাই বলতেছে, আমি ওনার সাথে সম্পূর্ণ ইউনানিমাস একমত। একটা মহাকাব্যিক সাহসিকতার মাধ্যমে ছাত্র এবং জনতা, শতাব্দীর নিকৃষ্ট স্বৈরাচার, মানবতার নিকৃষ্ট দুশ্মন, ব্যাংক ডাকাত, বুট ডাকাত, আচ্ছা, আমরা জানি, এত আমরা জানি। আমাকে শেষ করতে দেন। রিজার্ভ চোর, হাজারো মানুষ খুন করার জন্য দায়ী, হাজারো মানুষ গুম করার জন্য দায়ী, হাজারো আলিমের রক্তে রঞ্জিত যার হাত, সেই হাসিনাকে হটাতে পারলো। কিন্তু শহীদ মিনারে গিয়ে শহীদের আত্মার প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে, শ্রদ্ধা জানিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করতে পারলো না। করলো কি? শেখ হাসিনার বদলেই কুকুর শাহাবুদ্দিনের হাতে শপথ গ্রহণ করলো। আজকে ডক্টর ইউনূসের কিছুটা সফলতা আছে, কিন্তু অধিকাংশ অর্থে ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছে। আজকে দেখেন শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে হাসিনা, সেই এডুকেশন সেক্টরের উপরে কোনো সংস্কার করতেছে না, এবং আওয়ামী লীগের মার্কেট সিন্ডিকেট ভাঙতে পারছে না। অনেক ব্যাপারে ব্যর্থ। আমি 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 কলার একটু এই যে মার্কেট সিন্ডিকেট শব্দটা ইউজ করছেন, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে মার্কেট সিন্ডিকেট বলতে আপনি কি বোঝাচ্ছেন? মার্কেটটা এখনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখনো কন্ট্রোল করতেছে মার্কেট। আপনি কি শিওর? আওয়ামী লীগের সন্ত্রাসী, আপনি কি শিওর? আপনি কি শিওর যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখনো মার্কেট 100%? আপনার কাছে কোনো এক্সাম্পল আছে? বড় কথা হচ্ছে গিয়ে ভাই শুনেন, সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বর্তমানে তারেক রহমান যে মেসেজগুলো দিচ্ছে, মেসেজগুলো অত্যন্ত মার্জিত, পরিশীলিত এবং ফরওয়ার্ড প্ল্যানিং, ফরওয়ার্ড লুকিং। এখন আমি চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার চলে যাক, দেখি নতুন লিডারশিপ এসে দেশকে কি দিতে পারে। এই নির্বাচনের অ্যারেঞ্জ করার জন্য যেটা ব্যারিস্টার নাজির সাহেব বলছেন বা শামীম সাহেব বলছেন, একটা সংস্কার প্রয়োজন, যা মানে নির্বাচিত সরকার আসার আগে এমন একটা আপনার রিফর্ম করা দরকার যাতে ওনারা আসে এটাকে কন্টিনিউ করতে পারে। না সংস্কার দরকার নাকি নির্বাচন দরকার, কোনটা? যেগুলো প্রয়োজনীয় সংস্কার, শোনা, প্রয়োজনীয় সংস্কার ব্যতীত সুষ্ঠু নির্বাচন আমি আশা করতে পারি না। এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, যে কারণে একটা কুইকাটা সংস্কার করে একটা কুইকাটা নির্বাচন দেওয়াটা আমি মনে করি সঙ্গত এবং যুক্তিসঙ্গত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি শামীম সাহেবের কাছে ওনার কথার দু একটা প্রশ্ন সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট রেখে গেলাম। আমি যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি অল্প জ্ঞানী একজন মানুষ, একটা কমেন্ট করতে চাই। জি বলেন। শেখ হাসিনাকে সরিয়ে যদি খালেদা জিয়াকে বসানো হয় তাহলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে ক্যারেক্টার, তারপরে নির্বাচন করতে হলে আপনাকে নির্বাচন কমিশন হতে হবে, প্রশাসন হতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই নিরাপদ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হয়, মোদী 19 বার ওখানে ভিজিট করেছে, কিন্তু রায় চলে গেছে
এই তৃণমূল কংগ্রেসের, কারণ সবকিছু নিরপেক্ষ ছিল। তো আমাদের নিরপেক্ষ নির্বাচন করতে হলে এইগুলো নিরপেক্ষ করতে হবে। বিএনপি যেটা বলছে নির্বাচন মানে বিএনপি কি, আমি আপনাকে একটু হোল্ড করি, বিএনপি কোথাও বলে নাই তো যে আমরা দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন করে আমরা সরকার গঠন করতে চাই। বিএনপি যেটা বলছে, যেটা একটু আগে কলারও বলছেন, যে প্রয়োজনীয় সংস্কারটা কুইকলি শেষ করে, নট ফর লং টাইম, শেষ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন দিয়ে আমরা সরকার গঠন করতে চাই। যদি আমরা উইন করে আমরা সরকারে যাব, যদি ABCD দল যায় সেটা তো তারা তো খারাপ কিছু বলে নাই, বলছে। হ্যাঁ, শুনে 1970 ইলেকশনে ওই যে স্বামী সাহেব খুব ভালো জানে, ওখানেও দুর্নীতি হয়েছে, ওখানেও ব্যালট বাক্স চুরি হয়েছে। প্রত্যেকটা নির্বাচন, এই যে গত 1/11 কেন আসলো, আসলার কারণ হচ্ছে এটা শেখ হাসিনা বলেছিল তার আন্দোলনের ফসল না, এটা ছিল বিএনপি সরকারের ব্যর্থতার ফসল। সুতরাং এই সমস্ত জিনিস সংস্কার পুরোভাবে করতে হলে সময়ের প্রয়োজন। যেমন বিচার বিভাগ, সাবুদ্দিন সাহেব চিফ জাস্টিস ছিলেন, তিনি চেষ্টা করেছিলেন নিরপেক্ষ করার জন্য, কিন্তু আজ পর্যন্ত সেটা নিরপেক্ষ হয়। কতটুকু সময় দরকার? আপনি বলছেন সময়ের, সম্মানিত কলার, সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন, সেই সময়টুকু আনলিমিটেড নাকি একটু আপনি লিমিট করে দেবেন? না, লিমিট করে দিন। যেভাবে আর্মি চিফ বলেছে 18 মাসের প্রয়োজন, 18 মাস সময় দেন তাদেরকে, ওয়েট এন্ড সি। মানে 18 মাস অর্থনীতির অবস্থা ভালো হচ্ছে, সুতরাং তাদেরকে একটু সময় দেন। মানে আপনি বলছেন 18 মাস বলতে নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স, তাই না? সময় দেন। আচ্ছা, সময়টা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ডিসেম্বর জানুয়ারিতে তো 18 মাস। হ্যাঁ, মানে 18, এটাকে 18 মাস বলতে কি 5 তারিখ থেকে 18 মাস নিশ্চয়ই? জি জি, মানে সেটা তো আমার মনে হয় এই ক্ষেত্রে বিএনপি কোনো দ্বিমত থাকবে কিনা, বাট এখনো কোনো সরকারে কেউ কিন্তু নির্দিষ্ট করে ডেট বলে নাই যে আমরা অমুক মাসে নির্বাচন করব। না, বলেছেন, এটা ঘোষণা করেছেন অলরেডি যে ডিসেম্বর বা জানুয়ারি, লেটেস্ট মার্চের ভিতরে ইলেকশনটা করে দেবেন তারা। এটা কি বলছেন? এটা আপনার প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি বলছেন। প্রধানমন্ত্রীর ইয়ে আর কি, প্রধান নির্বাচন কমিশন, প্রধান চিফ অ্যাডভাইজার। চিফ অ্যাডভাইজার। আপনি কি মনে করেন সেটা যৌক্তিক? আমি মনে করি যৌক্তিক। এইটুকু সময় কেন বলবেন হোয়াই নট চিফ অ্যাডভাইজার? চিফ অ্যাডভাইজার প্রেস সচিব কেন বলবেন হোয়াই নট চিফ অ্যাডভাইজার? না, চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেবেন, যখন বলবেন, তখন না, উনি তো বলছেন আমি ডিসেম্বর জানুয়ারির ভিতরে, উনি তো বিভিন্ন আলাপ প্রসঙ্গে বলেছেন। আমি একদম রেফারেন্স দিতে পারবো না, কিন্তু বলেছেন উনি। ধন্যবাদ। আমি একজন কলার সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার শুনতে পাচ্ছি না, ধন্যবাদ। আমি শামীম ভাই, এই যে প্রথম কলার যে কথা বলছেন সিন্ডিকেট, এখন কি বাংলাদেশে সিন্ডিকেট আছে? হ্যাঁ। হোয়াট কাইন্ড অফ সিন্ডিকেট? যারা ছিল তারাই আছে, যারা আগে ছিল, যারা মার্কেট। ছাত্রলীগ সিন্ডিকেট করে না? ছাত্রলীগ বলে কোনো কথা না। যারা সিন্ডিকেট তাদের কোনো পরিচয় নেই। তারা ছাত্রলীগের সময় ছাত্রলীগ, বিএনপির সময় বিএনপি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, জামাতের সময় জামাত, তাদের কোনো পরিচয় নেই, এবং তারা সবাইকে টাকা পয়সা দেয়, ভাগ বাটোয়ারা দেয়, এই জন্য তারা টিকে থাকে। এই ভাগবাটোয়ারা কে খাচ্ছে এখন? এটা আমি জানি না, বাট আমি বলি আপনাকে, আপনি যদি চান বাংলাদেশে কোনো আমদানি করতে, যে আমি চিনির দাম বেশি তো আমাকে লাইসেন্স দেন, আমি আমদানি করব, 10 লক্ষ টন আমদানি করবো, আমার টাকা আছে, আপনাকে দেবে না, লাইসেন্স দেবে না। এই যে লাইসেন্স, আমদানি করার যে লাইসেন্স, এটাকে এক ধরনের সিন্ডিকেটের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে, যে কেউ আলু করবে, কেউ ইয়ে করবে, ওই যে চিনি করবে, কেউ এটা করবে, কেউ এটা করবে। এবং বর্তমান সরকার আসার পরেও যারা গত সরকারের সময় যারা আমদানি করতো তারাই করছে, কয়েকজন পালিয়ে গেছে, বাট ম্যাক্সিমাম সেই জায়গায় আছে। এবং নতুন আমদানি রফতানির যে লাইসেন্স প্রয়োজন হয় সেটাও খুব সহজে দেওয়া হচ্ছে না। এটার সাথে আমি একটু বলি, আপনি নির্বাচন আপনি চাচ্ছেন, এই সরকার দিয়ে নির্বাচন তো আপনি করতে পারবেন না সংস্কার ছাড়া। নির্বাচন করে কে? নির্বাচনকে সরকার, নির্বাচন কমিশন কোনো নির্বাচন করে না, নির্বাচন করে সরকার। নির্বাচন কমিশন শুধুমাত্র রেফারির ভূমিকা পালন করে এবং ব্যালট পেপার করে, ওই আপনার কি বলে, ওই যেভাবে রান্না করার মশলা জুগিয়ে দেয়, আর কিছু না। সমস্ত নির্বাচন করে সরকার, সরকারের ম্যাজিস্ট্রেটরা, সরকারের ডিসি, সরকারের আপনার ইউএনও, এরা হচ্ছে নির্বাচনের মূল হৃদপিণ্ড। তারা নির্বাচন করে। পুলিশ,
আপনার শান্তি কি বলে ওই যে প্রশাসন এরা করে। এখন রিটার্নিং অফিসার হচ্ছে ডিসি। রিটার্নিং অফিসার যদি ঠিক না হয় তাহলে নির্বাচন কি অসুস্থ হবে? তাহলে নির্বাচন কেমনে হবে? তা আপনি যদি এই ডিসিদেরকে না বদলাতে পারেন, সঠিক লোক যদি নিয়ে আসতে মানে আপনি কি মনে করেন এই 64 ডিস্ট্রিক্টের এই 64 ডিস্ট্রিক্ট ডিসি পরিবর্তন করা সম্ভব? না করতে পারলে দরকার নেই তো এগুলো তো সব ফালতু হয়ে গেছে। আমি একটা কথা বলি আপনাকে, আপনি একটা মিনিস্ট্রিতে ধরেন 10 জন সচিব, উপসচিব, যুগ্ম সচিব থাকে, সিনিয়র সচিব 10 জন 15 জন থাকে। এই 10 জন 15 জনকে যখন আপনি সরাই ফেলবেন, আপনি অন্য মন্ত্রণালয় থেকে আনবেন, আপনি আমাকে আর আপনাকে তো বসাই দিবেন না, তাই না? ওরাও তো সেম না, এটা এইভাবে না। কিভাবে বলেন? সমস্ত সচিবালয়ে তথ্য আছে, সবাই জানে কোন সচিবের কাজ কি ছিল, কোন সচিবের কোন দলের প্রতি সমর্থন ছিল, এটা কিন্তু ওপেন সিক্রেট, এটা জানা যায়। জয়েন্ট সেক্রেটারি। আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন ধরেন 16 বছরে এই বিএনপি পন্থী একজন সচিব ছিল, অথবা চুপচাপ ভালো মানুষ একজন ছিল, 16 বছর ওনাকে ওএসডি না করে রাখছে, বা উনি আছে, বা উনি বাধ্য মানে উনি কি সুস্থ থাকতে পারছে কিনা, নাকি উনি আপনার আমার মতন যে ঠিক আছে জয় বাংলা জয় বাংলা না বলেন ছিল, হইছে একজন পাইছেন? ওএসডি ছিল তো হাজার হাজার, হ্যাঁ, সচিবালয়ের হাজার হাজার কর্মচারী ওএসডি ছিল, বাট সচিব, হ্যাঁ, সচিব পর্যায়ে অনেকে ওএসডি, আমি অনেকে রিটায়ার্ড করে চলে গেছে, তাকে ওএসডি থাকা অবস্থায় সে চলে গেছে। এই ধরনের অনেক লোক হয়েছে। এই যে পুলিশে যে নিয়ে আসলো রিটায়ার্ড করা আইজিপি, কেন আনলো? যে সরকার মনে করলো যে এই লোকটা নিরপেক্ষ, অথচ সে কিন্তু উনি তো চলে গেছে, তাকে আবার তাকে কেন আনা? এটা আনার প্রভিশন আছে, এটা আনা যায়, সরকার চাইলে করতে পারে। এই যে যারা নির্বাচন কমিশনে আছে তারা তো প্রায় সবাই রিটায়ার্ড, এদেরকে নিয়ে আসা হয়, এটা প্রভিশনটা আছে। নির্বাচন করতে হলে আপনাকে, যদি আপনি সঠিক নির্বাচন করতে চান, আপনি যদি মনে করেন যে আমি আওয়ামী লীগের ডেইলি গালি দিচ্ছেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, আর আপনি চাচ্ছেন যে আমি একই অবস্থায় নির্বাচনে যাব, সেটা তো হতে পারে না। আমি বিএনপিকে দোষ দিচ্ছি না এই জন্য যে তারা একটা জাস্টিফাই দাবি করে যাচ্ছে যে আমাদেরকে নির্বাচন দেন, কিন্তু তারা এখনো সরকারকে বলে নাই দিতে হবে, এই কথাটা বলে নাই। তারা বলছে যে আমরা মনে করি যুক্তিসঙ্গত সময়টা হচ্ছে জুলাই অগাস্টে, এটা নেতা কর্মীদেরকেও তো উজ্জীবিত করারও তো প্রয়োজন আছে, এবং এই প্রেশারটা রাখতেই হয়, এটা আমি হলেও করতাম। কথাটা হচ্ছে যে এইটা যৌক্তিক সময় যেটা, সেটা আপনাকে দিতে হবে। আমরা প্রথমে মনে করছি 2 থেকে 3 বছর থাকবে অন্তর্বর্তী সরকার, সবাই জানে, আপনার এখানেও আমি বলেছি, সেই জায়গায় তারা 18 মাসে বিদায় নিচ্ছে, নেবে আপনার মনে হয়? হ্যাঁ, যদি আমরা সবাই সহযোগিতা করি। আমি ইউনূস সাহেব সম্বন্ধে প্রায় নিশ্চিত উনি চলে যাবে, এবং ইউনূস সাহেব না থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের আর কোনো মূল্য থাকবে না, মূল্য থাকলেও আর কেউ টিকতে পারবে না এবং টিকবেও না। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে গ্রহণ করবে না। শামীম ভাই, এখন করণীয় কি? আমি নাজিবের কাছে যাব, করণীয় কি? আমি মনে করি যে আমাদের সবার সাথে প্রথম দরকার হচ্ছে সরকারের উচিত রাজনৈতিক দলগুলোকে অ্যাকাউন্টে নেওয়া, তাদের সাথে যোগাযোগ বাড়ানো। এইভাবে ওই যে নিশ্চুপ থেকে একদম আমি আমার করে যাচ্ছি, তুমি তোমার করে যাও, আমার রান্না শেষ হয়ে গেলে আমি তোমার দাওয়াত করবো, এসে খাবা, এটা তো হবে না। কারণ এখানে স্টেক হোল্ডার আছে, সে কতটুকু মরিচ খাবে, কতটুকু লবণ খাবে, তার সাথে কথা বলতে হবে, সে রাজি কিনা। এটা তো যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কথা বলতে হবে, কন্টিনিউয়াস একটা যোগাযোগ রাখতে হবে, আলোচনা করতে হবে। এই আলোচনাটা না করার জন্য এই গ্যাপ তৈরি হচ্ছে। এটা সরকারের একটা সাংঘাতিক বড় ধরনের ব্যর্থতা বলে আমি মনে করি। এটাকে কাভার করতে হবে এবং উপদেষ্টা সংখ্যা বাড়াতে হবে, যোগ্য লোককে উপদেষ্টাতে নিতে হবে। আপনার দেশকে যদি আপনি সত্যিকার অর্থে এই ক্রাইসিস থেকে বের করতে হয়, তাহলে রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া আপনি পারবেন না। ধন্যবাদ নাজির ভাই। করণীয়, যে এতক্ষণ তো আমরা অনেকগুলা প্রবলেম, নেগেটিভ দিক নিয়ে আলোচনা করলাম, করণীয়টা কি? দেখেন, আমরা তো অনেক এক্সপ্লোর করলাম অনেক কিছু আর কি। কিছু জিনিস আবারও বলি যে সময়ের কাজ সময়ে করতে হয়। বিশ্বাস করেন 5 তারিখের পরে যদি শক্তভাবে একটা ঘোষণা আসতো যে যারা অবৈধ টাকা গড়ে বাসায় রাখেছেন 72 ঘন্টা 48 ঘন্টা সময় দিলাম, ওইটা না করলে আমরা ব্লক রেট দেবো। ডাকাতে ব্লক রেট লিখে দিয়ে কয়েক হাজার কোটি টাকা বের হয়ে আসতো। রাইট, 1000 টাকা আর 500 টাকা বাতিল করলে 72 ঘন্টার গণনা দেখবেন ব্যাংক টাকায় সয়লাভ হয়ে যেত, কিন্তু কিছুই করলেন না। আচ্ছা, এখনো সময় আছে, বেটার লেট দেন নেভার। প্রথম হচ্ছে, শামীমের সাথে আমি একমত,
প্রয়োজনীয় সংখ্যক উপদেষ্টা নেওয়া দরকার। এখনো সময়, দেরি হয়ে গেছে। 10 জন আর 22 জন 20 জন বেশিরভাগ ইনকম্পিটেন্ট লোকদেরকে নিয়ে আপনি চালাতে পারবেন না। আপনি চৌকস 50-60 জন উপদেষ্টা নেন, খুঁজে খুঁজে বের করেন। একটা কোম্পানির একটা অফিসার নিতে হলে কত কিছু ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। একটা বিসিএস ক্যাডার একবারে সর্বনিম্ন, আর আপনি উপদেষ্টা মন্ত্রী পর্যায়ে নিয়ে নেবেন, ওই নাটক বাটক যারা করে তাদেরকে নিয়ে যাবেন। কি কোন যোগ্যতা আপনি নেবেন? একটা তো মানে আপনি তো বুঝতে হবে, আপনার ছাত্রী, আপনার চিরাং বাড়ি, এরপরে আপনার এনজিওতে জুনিয়র পজিশনে বা মিড পজিশনে আছে, নিয়ে দিলেন আপনি মন্ত্রী মর্যাদায়। এটা তো বলবে কথা, লোকেরা আস্তে আস্তে বলা শুরু করে দিয়েছে। আপনি কম্পিটেন্ট 50-60 জন লোক নিয়ে দেশ চালান, এরপরে চালানোর মতো। 2 নম্বর হচ্ছেন আপনি নিয়ন্ত্রণ নেন সব কিছুতে। আপনি অমুকানে গিয়ে আপনি দৌড়া দিয়ে হবে না, আপনি নিয়ন্ত্রণ নেন। পুরা রাষ্ট্র চালাচ্ছেন আপনি, রাষ্ট্র নিয়ন্ত্রণ আপনি নেন এবং রাষ্ট্র যেভাবে চালায় সেভাবে চালান। 3 নম্বর হচ্ছে যে আপনার পজিশন এক্সার্ট করতে হবে বিভিন্ন স্টেক হোল্ডারের উপরে। আপনি যদি তাদের উপর নির্ভরশীল হয়ে যান তাহলে আপনি পারবেন না। নির্ভরশীল হয়ে মুখাপেক্ষী হয়ে খুব বেশি আগাতে পারবেন না। তারা যেন আপনার উপর মুখাপেক্ষী হয়, আপনার পজিশন এক্সার্ট করতে হবে। আমি জানি না কথাটা বোঝাতে পারছি কিনা না। আপনি এমডি হন, ম্যানেজমেন্ট হন, আপনার পজিশন যারা নিচে আছে সবার উপরে এক্সার্ট করতে হবে। কিন্তু আপনি যদি সবার ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে আপনি বেশি দিন আগাতে পারবেন না। আরেকটা হচ্ছে যে অংশীজনের সাথে এখন হচ্ছে মেইন টাফ টাস্ক। ফেব্রুয়ারিতে তারা অংশীজন মেইন পলিটিক্যাল পার্টিদের সাথে নেগোশিয়েট করে সংস্কারের ব্যাপারে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসবেন বা ঐক্যমত সৃষ্টি করবেন। এখানে কিছু দক্ষ নেগোশিয়েটর দরকার, যার খুব সফটলি কথা বলতে পারবেন, আবার টাফও হতে পারবেন, হুমকিও দিতে পারবেন, আবার উইন উইন সিচুয়েশনে নিয়ে যেতে পারবেন। এই ধরনের লোক কিন্তু বাংলাদেশে আছে, বাংলাদেশের বাইরেও আছে। আপনি তাদেরকে এঙ্গেজ করেন। আপনি পুঁতির মতো আপনি পড়ে আর শান্তির বাণী শুনিয়ে আপনি কিন্তু নেগোশিয়েশন টেবিলে আপনি এনে হাত পা বাঁধতে পারবেন না। আপনাকে সেই স্ট্রং ভূমিকা নিতে হবে। এরপরে এখনো সময় আছে, কিছু জিনিস হয়তো করতে পারবেন না। 5 তারিখ 6 মাসে অনেক পানি গড়ে গেছে। আপনি চেষ্টা করলে অনেক কিছু পারবেন না। আপনি ঘোষণা দিতে পারতেছেন না। 31 তারিখ ডেডলাইন, 15 তারিখ ডেডলাইন, পারছেন না, হয়তো পারবেনও না। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থাও নাই। কিন্তু আপনাকে এখনো বাংলাদেশে এখনো কিন্তু আর্মির রোল এবং আর্মির রোল কিন্তু থাকার কারণে কিন্তু আমরা গণ অভ্যুত্থানটা একটা যৌক্তিক পরিণতি ঘটাতে পেরেছি। তাদের সাথে বসে সিরিয়াস টক, যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও কেন আইন শৃঙ্খলার অবস্থা এই হবে। প্রয়োজনে আপনি কম্বিং অপারেশন চালান, একবারে কুড়ে বের করেন যারা দাগি আসামি, তাদেরকে বের করে আপনি ভিতরে ঢুকান। দেখেন, আপনি আগে বলছেন যে ওই যে সেক্রেটারিয়েটে আমলা টামলাদের কীভাবে আপনি ইয়ে করবেন। আপনি সবকে সরাতে হবে না। টিলার উপর থেকে পানি পড়ে নিচ থেকে আপনি উপরে ফালাতে পারবেন না। লতিফুর রহমান সাহেব এসেই 13 জন সচিব বদলাইয়া কি মেসেজ দিয়েছিলেন? ঠিক হয়ে যাওয়ার হবে, একেবারে পুরো ঠিক হয়ে গেছে। আপনি যারা ফেসিবাদের ডাইরেক্টলি সহযোগী ছিল ওদের কয়েকটাকে পাকড়াও করেন। পাকড়াও করার নমুনা দেখে বাকি সব আলিফের মতো সোজা হয়ে যাবে। আর আসলে তো নির্বাচন কারা করে? ওসি, এসপি, ডিসি, ইউএনও এরা করে। তো এদেরকে আপনি ডেলে সাজাতে হবে। ওই যে বললাম যে কিছু টাফ অ্যাকশন নেন, কিন্তু আপনি নেবেন কীভাবে? প্রথম থেকে আপনি ডিলারলা সব, আমি গত সেপ্টেম্বরে যখন দেশে ছিলাম কয়েকজন ডিসি বদলাইছিলেন, একেবারে সচিবালয় অরাজক তারা ঘেরাও করে ফেলছে। এই যে বললাম যে প্রথম থেকে যদি আপনি সুসংগত আপনার পজিশন এক্সার্ট করতে না পারেন তো যা হওয়ার তা হবে। এজন্য আপনাকে সবাইকে আপনি আপসাইড ডাউন করতে পারবেন না। সচিব সবাইকে যদি সরান তাহলে আপনি রিপ্লেস করবেন কাকে? নাই তো। কারণ 15-16 বছরে যারা কম্পিটেন্ট ছিল তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে আসে, এখন তো আপনি সচিব বানাবার জন্য পাবেন না, এমন অবস্থা ছিল। এই জন্য সবাইকে আপনি একসাথে ছাঁটাই করতে পারবেন না, কিন্তু আপনি ফিল্টারিং করতে হবে। যারা দাগি তাদেরকে একবার স্পষ্ট, যারা দাগি তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে এসে অ্যারেস্ট করে তাদেরকে ইয়ে করা, আপনাকে প্রেসিডেন্স, হ্যাঁ প্রেসিডেন্ট। তখন ওই যে কি ডিটারেন্স, দেখেন ওই যে কোর্টে যে শাস্তি দেয় 3টা উদ্দেশ্য থাকে: ডিটারেন্স, রেট্রিবিউশন, রিহ্যাবিলিটেশন বা রিফর্মেশন। ডিটারেন্স 2টাকে শাস্তি দিবেন, 100-1000কে আপনি বুঝিয়ে দেবেন, আলিফের মতো সোজা হয়ে যাবে। আর কিছু দেবেন আপনার রিফর্ম হয়ে আবার ফিরে আসবে, আর কিছু আপনার প্রতিশোধ দিতে হবে। এই 3টা মিলেই কিন্তু সেন্টেন্সিং প্রিন্সিপাল গায়। এজন্য আপনাকে এই ধরনের তো এক্সাক্ট করার মতো লোক থাকতে হবে, কিন্তু আমি তো সেটা দেখতেছি না।
ধন্যবাদ। আমি শেষ করব, তার আগে একটা কথা বলে দিই। আমার তারপরে কাছে আমি শেষ করে দিই। আমি আশাবাদী এবং আমার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস হইল সরকারের প্রতি, এবং দেশে থাকতে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এই কথাগুলো বলেছি আমি। আমরা চ্যালেঞ্জ করি, সমালোচনা করি, আবার সহযোগিতার হাত বাড়িয়ে দিই। কারণ এই সরকারকে কিন্তু অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে নিয়ে আসা হয়েছে। তারা এমনিতে যদি ব্যর্থ হয়ে যান তাহলে দেশ ব্যর্থ হবে, এবং কয়েক হাজার আত্মার সাথে বেইমানি করা হবে। সুতরাং তাদেরকে সফল হতেই হবে, তবে তাদেরকে এই সফল হওয়ার ওন করতে হবে। ধন্যবাদ। একটা জিনিস, ধন্যবাদ শামীম ভাই এবং নাজিব ভাই। একটা বিষয় আমি আজকে অন্তত 10 থেকে 15টা কল, যেহেতু আজকে মঙ্গলবার আমার প্রোগ্রাম হবে, সেটা হচ্ছে বর্তমান আমাদের যিনি রাষ্ট্রদূত হাই কমিশনার, তিনি হচ্ছেন আবিদা সুলতানা। ওনার সম্পর্কে আই বিলিভ উনি ভালো মানুষ, আই বিলিভ উনি আমাদের খুব সুন্দরভাবে অভিভাবকত্ব করাবে, আমাদের গার্ডিয়ান হতে পারবেন। কিন্তু ওনার সম্পর্কে অনেকগুলো কথা আসছেন যখন তিনি দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত ছিলেন, এবং উনি একজন মিজান ভাই নামের একজনের আমাকে পুরো রেফারেন্স দিয়ে সব কিছু পাঠালো, যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল জিনিসটা, যে এইভাবে টর্চার করেছেন। এবং নট অনলি দিস, উনি ওই দেশে ওই মানুষটাকে ব্ল্যাকলিস্টেড, আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি। সো অর্থাৎ একটি সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনি বা উনি যেই হোক, একটি সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য ওনার যতটুকু করা দরকার ছিল তার চেয়ে অনেক বেশি করছেন। অর্থাৎ আওয়ামী লীগের একজন নেত্রী বা নেতা এতটুকু ক্লোজ ছিল না। এবং শেখ মুজিবুর রহমানের বই প্রিন্টিং থেকে শুরু করে ওনার অনেক কিছু পর্যন্ত, যারা কেউ শুনছে যে জামাত ইসলাম করেন বা বিএনপি করেন তাকে ধরতো, তাকেই ওই এখানে যেমন হাই কমিশনে ব্যান্ড ছিল, এরকম ব্যান্ড করলে তো ভালো কথা, যাকে যাই নেই সমস্যা নেই। কিন্তু যখন যে কোনো কাজে ব্ল্যাকলিস্টেড যারা এমপ্লয় ছিল, বা এখানে তো হয়তো শ্রমিক প্রধানেই অন্যান্য দেশের শ্রমিক হিসেবে কাজ করে, সেই কাজটা করছেন এই আবিদা ইসলাম এখন আমাদের হাই কমিশনার। আমরা ওনার কাছে কী আশা করতে পারি? দেখেন, আপনি বলছেন যে বিলিভ ভালো মানুষ, আমি বিলিভ এভাবে করতে রাজি না। আমি কিন্তু প্রমাণ দেখে একজনকে বিলিভ করি আর কি, এবং লেনদেন করে একজনকে প্র্যাকটিক্যালি দেখতে। কিন্তু এই আবিদা ইসলাম কিন্তু হাই কমিশনে ছিলেন 2005 সালে, যখন মুফাজ্জল করিম সাহেব এখানে হাই কমিশনার ছিলেন, তখন ফার্স্ট সেক্রেটারি উনি ছিলেন। সুতরাং দুই একটা ইন্টারাকশন আমার সুযোগ হয়েছে ওনার সাথে করার। কিন্তু যে তথ্যগুলো আসছে এটা কিন্তু খুবই সুখকর না, আর এগুলো যদি সত্য হয়ে থাকে ইনভেস্টিগেশন করা দরকার। আর আপনি যে বলছেন যে অভিভাবক হবেন, আমি কোনো হাই কমিশনারকে আমার অভিভাবক মানতে রাজি নই। হাই কমিশনার হবে টু রিপ্রেজেন্ট বাংলাদেশ ইন দ্য ইউকে অ্যান্ড কমিউনিটি, সেতুবন্ধন হিসাবে কাজ করবেন। মানে তারা আমাদের সার্ভেন্ট হবেন, সার্ভ করবেন। আমাদের অভিভাবক এটাকে হয় না, এটা দুর্ভাগ্য ব্যাপার, কিন্তু হওয়া উচিত। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমরা তো এটা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াই। আমরা যে আগের হাই কমিশনার যে ছিলেন, আমরা দেখেছি তো ফটো তোলার জন্য, তেল মালিশ করার জন্য কি যে আমরা মাঝে মধ্যে চ্যারিটি বা বিভিন্ন ইভেন্টে গেলে চোখ দাদা হয়ে যেত। সিভিল সার্ভেন্টরা সব সময় সার্ভেন্ট অফ দ্য গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট থাকবে তাদের সার্ভেন্ট সার্ভ করে। ব্রিটিশ সিভিল সার্ভেন্ট করে না? অবশ্যই করে, কিন্তু একটা মানে বাউন্ডারি তো আছে। সকল বাউন্ডারি একবারে পরিত্যাগ করে আপনি একবারে সরকারের হয়ের খাওয়া হয়ে গেলেন, এইটা তো ঠিক না। এবং সাইদা কিভাবে যে কত বছর দায়িত্ব পালন করেছেন আপনি তো আমার চেয়ে ভালো জানতেন। ভালো লোকগুলো হাই কমিশনে যেতে পারে নাই, একটা দলীয় যার একটা ওই যে পতিত সরকারের একটা সাধারণ কর্মী আলতাওয়ালি পার্কে বিড়ি সিগারেট খাইতো ঘুরতো দেখতাম, তারাদের অবাধ বিচরণ হাই কমিশনে। জাতীয় শুনে আমি বলেছি জাতীয় দিবসগুলোতে তারা তাকে পড়লাইনে, কিন্তু এখানে বিদগ্ধ কমিউনিটি ব্যক্তিত্ব, এক্সপার্ট প্রফেশনাল তারা দাওয়াতি। এটা না, শুধু এটা না নাজির ভাই, বৈশাখী মেলা এখানে হয়, মানে বাংলাদেশের বাহিরে সবচেয়ে বড় ইভেন্ট হয়, 1-1.5 লাখ মানুষ হয়। সে বৈশাখী মেলাতে হাই কমিশনার কোনোদিন আসতো না, উনি আসতেন না, কারণ বৈশাখী মেলা আইন টিভি করতো। আমি ডাইরেক্ট আপনাকে বলে দিলাম। কিন্তু এর পরের দিন একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে অনলি 13 জন লোক হয়েছে, যুবলীগ যুবলীগের, ওখানে চিফ গেস্টকে জানেন আমাদের মুনাফা, এবং আরো অনেক কিছু, আরো অনেক উদাহরণ। উনি তো গণ, যেহেতু ডেড হর্সের ব্যাপারে তো এখন উনিও কি এরকম কিনা, কিন্তু আবিদা ইসলামের ব্যাপারে যে এলিগেশন গুলো আনছে, আমি এখনো কিন্তু নেগেটিভ কথা বলতে চাই না, অনেকগুলো আমার কাছে চলে আসছে, কিন্তু যে এলিগেশন গুলো আসছে তার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যদি এভাবে ভিকটিম হয়ে থাকে তাহলে তো ভেরি কনসার্ন, এবং তার সার্ভিস রুলের আন্ডারে কিন্তু অ্যাকশন নেওয়া যায়। আপনি বিগত সরকারের প্রতিনিধিত্ব করতে পারেন, কিন্তু আপনি এমনভাবে করবেন ওখানে লোকদেরকে, কারণ ইংল্যান্ডে তো আমরা অত্যন্ত ভালো হালতে আছি,
এখানে তো সব অধিকার আমাদের আছে, কিন্তু আপনি মিডল ইস্টে বা অন্যান্য দেশে তো অনেকে একবারে ন্যূনতম অধিকার নাই। বাংলাদেশ থেকে আসছে, ওর শ্রমিক হিসাবে আসছে, তাদেরকে আপনি এমনভাবে ভিক্টিমাইজ করবেন, তাদের মানবাধিকারের প্রশ্ন চলে আসে। এইভাবে যদি কেউ ভিকটিম, অত্যাচার, অনাচার, অবিচারের সম্মুখীন হয়, আমি তো মনে করি তার সার্ভিস রুলে তার অ্যাকশন নেওয়া যেতে পারে, তবে প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ নাজির ভাই। স্বামী ভাই, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম যে আমরা অলরেডি 15 বছর বা হাইকমিশনের থেকে দূরে ছিলাম, এখন নতুন একজন হাইকমিশনার আসছেন, ওনার সম্পর্কে অন্তত 8 থেকে 9 জন আজকে আমার কল করছে, প্লাস কয়েকটা এভিডেন্স আমাকে পাঠাইছে। তো আমি যেটা নাজির ভাই এটা বললেন যে আমি আশা করি, বাট আমি আশা এই জন্য ওনার সাথে ওইভাবে আমার পরিচয় নাই বলে আমি আশা করি এখন যেভাবে এভিডেন্স আসতেছে যে উনি আপনি যদি বিএনপি করেন বা আপনি যদি জামাত ইসলামী করেন, আপনাকে এমনভাবে হেনস্থা করছে, আপনার লাইফ হেল করে ফেলছে, কোরিয়ার কথায় আসলো। এখন এখানে কেমন সার্ভিস দেবেন? আচ্ছা, আমি যে উনিকে চিনি না, কখনো দেখিও নাই। মফাজুল করিম সাহেবকে আমি খুব ভালো চিনতাম, আমার সাথে ঘনিষ্ঠতা ছিল উনির সময় আমরা এই চিত্রটা দেখি নেই। আমি ভেরি স্ট্রেটলি স্পিকিং, উনি একজন ভালো পাবলিক সার্ভেন্ট ছিলেন, সবার জন্য সমান ছিলেন। আমি দাওয়াত পাই, কিন্তু আমি গত 20-25 বছরের ভিতরে কোনো দিন হাই কমিশনের কোনো যাওয়ার সুযোগ হয় নাই, আমি যাই না। কারণ এই হাই কমিশনগুলো কে আমার কাছে দলীয় হাই কমিশন মনে হয়, দলীয় অফিস বলা হয়, রাইট। এবং যারা আসেন এখানে তাদেরকে আমি একটু ডিফেন্ড করতে চাচ্ছি। এই জন্য যে দেশে কোনো গণতন্ত্র নাই, এক ব্যক্তির কথায় যাদের চাকরি আসে যায়, সেইখানে এই হাই কমিশনারদেরকে অনেকটা বাধ্য করা হয় যে সরকার ক্ষমতায় আসে তার দলীয় লোকদেরকে তুষণ করার জন্য। আমি এটা দেখেছি, আমি জানি। একটা উদাহরণ আপনাকে দেই। আমরা তখন জার্মানিতে এই একই পন্থা চলছিল, ওখানে প্রচুর লোক গিয়েছিল রাজনৈতিক আশ্রয় নিতে, তো ডিপোর্ট হচ্ছে বারবার। তো হাইকমিশনকে আমরা যখনই অনুরোধ করি যে আপনার পাসপোর্টটা দিতে একটু হেলাফেলা করেন, দিয়েন না তাড়াতাড়ি, তাইলে লোকটা কিছুদিন থাকতে পারবে, তো এটা হাইকমিশন শুনতেন না। কিন্তু যখন মেজর জেনারেল মীর শওকত আলী আসলেন, উনি আমাদেরকে ডাকলেন, আমরা যারা তখন মানে রাজনীতি করতাম, আমাদেরকে ডাকলেন, ডেকে বলেন আমাকে কি করতে হবে। আমি বললাম যে আপনি পাসপোর্টটা দিতে একটু দেরি করেন, আপনি বলেন আমি ইনকোয়ারি করবো, এই করবো, সেই করবো। উনি বললেন আমি পাসপোর্টই দেবো না 1 বছরের মধ্যে কাউকে, 1-1.5 বছর 2 বছর আমি পাসপোর্ট দেবো না, দেখি ওরা আমার কি করে। ঠিকই উনি আটকে দিল। উনির কাছে পাসপোর্টের জন্য যখন হোম মিনিস্ট্রি চাইতো, উনি বলতো আমি ইনকোয়ারি ছাড়া দেবো না, আমি বাংলাদেশে ইনকোয়ারি করবো এবং আমি দেব। তো হাই কমিশনারদেরকে গার্ডস আছে বা নাই এটা আমি বলবো না, অনেকের আছে অনেকের নাই, কিন্তু এদেরকে যেভাবে ব্যবহার এখন আমি অভিযোগে আসছি, আমি একটু দ্বিমত। এই ক্ষেত্রে আমি দ্বিমতটা কেন আমি আপনাকে বলি, ধরেন আপনি একটা দলের সাথে আছেন, আপনার ভিতরে একটা তো ব্যক্তিত্ব আছে না। এখন আপনি এমনভাবে তোষামোদি করেন, মানে জি হুজুর যে আমি বলি আপনাকে দুটো ইয়ে করতে হবে, একটা হচ্ছে দলের প্রতি আনুগত্য, আর একটা হচ্ছে দলদাস। আপনি যদি দলদাস হয়ে যান তাহলে তো আপনার সরকারি চাকরি করার দরকার নেই, কারণ আপনার বিগত হাইকমিশন সেরকম ছিল না। আমার সাথে কারোর কোনো ইন্টারাকশন নেই, আমি কাউকে চিনি না। আমি দাওয়াত করেছিলাম মঈনুদ্দিন খান বাদল সাহেবের ইয়েতে, ওই যে কি বলে, যখন মৃত্যু হলো তখন উনি আসেন নাই, ওখানে অনেকে সবাই গেছিল, সব দলের লোকজন গেছিল। তো যাই হোক, আমি চিনি না, আমি কোনোদিন কোনো জায়গায় যাই না। তো আমার কথা হচ্ছে যে অভিযোগগুলো এসেছে, এটাতে আমি আসতে চাই। সেই অভিযোগগুলো যদি সত্য হয়, এই সব দেশে, যে আমরা সৌদি আরবে না, আমরা একটা ভদ্র সমাজে বাস করি, এখানে আমরা আমাদের কথা বলার অধিকার আছে, অনেক কিছু করার অধিকার আছে। এই কথাগুলো যদি সত্য হয়, সেগুলোকে ডকুমেন্টেশন করে আপনাদেরকে উনিকে জানাতে হবে। আমরা এটা করতে পারি যে হাই কমিশনারের বিরুদ্ধে এইসব অভিযোগ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারি, সোজা বলতে পারি যে এই এভিডেন্স, এই লোক, এগুলো। আমি বিশ্বাস করি আমাদের এখানকার যিনি হাই কমিশনার আসছেন, এখানে যে একজনে আমাকে লিখছেন যে আমি এবং মরহুম মিজান ভাই সহ সভাপতি বিএনপির অনেককে বাংলাদেশ দূতাবাসে ব্ল্যাকলিস্টেড করে রেখেছিলেন। দূতাবাসের ইন্ধনে আমাকে মোট 4 বার কোরিয়ান পুলিশ ইন্টারোগেট করেছিল এবং বলেছিলেন যে আমাদের অপরাধ, আমরা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। না, এটা তো এখানেও হয়েছে।
ব্ল্যাকলিস্টেড তো কিছু তাহলে লোক সেই এখানে ছিল। লোকটাকে কি করে আমাদের ব্রিটেনের হাই কমিশনার না, এটা তো আপনাকে জিজ্ঞেস করতে হবে সেই মন্ত্রণালয়ে যারা তাকে এমপ্লয় করেছে তাকে জিজ্ঞেস করতে হবে হয়তো এবং তারা জানে না। এবং এই অভিযোগটা আমি একটু ডিফেন্ড করে কথা বলতেছি, এই অভিযোগটা সত্য কি মিথ্যা এটা আমরা প্রমাণ করতে পারবো না, না। আপনি আমি প্রমাণ করতে পারবো না। এই অভিযোগটা সত্য কি মিথ্যা এটা প্রমাণের দায়িত্ব হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং যিনি অভিযুক্ত তার দায়িত্ব হচ্ছে তাকে এই সুযোগটা দেওয়া, সে যেন তাকে যেন ডিফেন্ড করতে পারে। এখন মনে করেন আমার শত্রুতা আপনার সাথে ফারুক ভাই, আপনি একটা ভালো জায়গায় গেলেন, আমি বললাম ফারুক ভাই আমার সাথে এই করছে, আমি উইথ ডিউ রেসপেক্ট যিনি বলছেন উনির প্রতি সম্পূর্ণ সম্মান রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি, আমি মনে করি উনি সত্য বলছেন, কিন্তু এটাকে প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া তো আপনি কোনো অভিযোগ করতে পারেন না। তো সেই হিসেবে আমরা বলবো যদি উনি এটা সত্যি হয়ে থাকে উনি লিখুক, উনি প্রমাণ সহ লিখুক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখুক, কে লিখবে? যিনি অভিযুক্ত, যিনি আপনি কি অভিযোগ মনে করেন করছেন। আমরা অতটুকু সচেতন? না, এটা তো হওয়া উচিত। উনি এটা করতে হবে। হ্যাঁ, এটা করা উচিত, কারণ উনি এটা আমি রাজনৈতিক দলের তাছাড়া উনি এটা রাজনৈতিক দলের যেই একজন লোকটা নেতা। লিখছে, আমি আপনাকে একটা কথা বলে দিই যে যেই লোকটা লিখছে, আমি একটা না, আমি আজকে টোটাল 8টা লিখিত পাইছি ওনার তখনকার কোরিয়ার যখন উনি হাই কমিশনার ছিলেন তখনকার বিষয় প্লাস। এবং আমি আরেকটা বিষয় যে বই মুদ্রণ নিয়ে একটা কথা আসছে, এটা আমি জানি না নাজিব ভাই জানেন কিনা, এটা বই মুদ্রণ নিয়ে অনেক বিরাট অঙ্কের। ইয়েস, না, যেটা যেটা শামীম ভাই বলছেন যে দেখেন অভিযোগ আসতেই পারে এবং বেশ কিছু সিরিয়াস অভিযোগ আসছে এখন। কিন্তু আমি বলি যে উনাকে আমি এখানে ফার্স্ট সেক্রেটারি হিসেবে চিনতাম 2005 সালে। আচ্ছা, হ্যাঁ, যখন সালাম সাহেব ছিলেন, কর্নেল সালাম সাহেব ছিলেন কাউন্সিলর এবং মুফাজ্জল করিম সাহেব ছিলেন হাই কমিশন। এখানে থাকতে ওই ধরনের কোনো অভিযোগ আমি ইংল্যান্ডে পাই নাই, দেখি নাই, এবং অনেকটা প্রফেশনাল আমার মনে হয়েছে তখন আর কি। কিন্তু কোরিয়া বা নর্থ কোরিয়া বা সাউথ কোরিয়া যেখানে ছিলেন আমি জানি না, তবে এই অভিযোগগুলো খুবই মারাত্মক, এবং এই অভিযোগগুলো যদি প্রমাণিত হয় শুধু হাই কমিশনার থেকে না, ওনার সার্ভিস রুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। বাট আমি আশা করবো, আমি যেটা আশা করি, ধন্যবাদ শামীম ভাই, আমি যেটা আশা করবো নাজিব ভাই, শামীম ভাই দুজন এবং যারা দেখছেন, এবং আমাদের যদি মহামান্য হাই কমিশনার উনিও যদি দেখেন যে আমরা এখানে যেটা কথা বলছেন আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, এখানে আমরা গণতান্ত্রিক একটা দেশে বাস করি, এখানে হয়তো পুলিশ আমাদেরকে ওইভাবে ধরতে পারবে না কমপ্লেন দিলেই, তাই না? এক তো আমরা আপনাকে চাচ্ছি যেভাবে যে আপনি আমাদের জন্য, প্রবাসীদের জন্য, বাংলাদেশিদের জন্য কথা বলবেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি তাদের জন্য না। যদি এখানে বিএনপির প্রেসিডেন্ট যায় বা আওয়ামী লীগের প্রেসিডেন্ট যায় বা জামাতের প্রেসিডেন্ট যায়, তিনি বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি, ইউরোপিয়ান বাংলাদেশি, এই কাজটা করবেন। এবং এখানে এই জিনিসগুলো আফটার 5th of August করবেন না বলে এটা আমরা দূতাবাসকে রাজনীতিকরণ করবেন না। দ্যাটস ইট, থ্যাংক ইউ। দূতাবাসকে রাজনীতিকরণ করবেন। এটা তো আমাদের প্রত্যাশা, কিন্তু কতটুকু হবে রিমেইন টু বি সিন, সামনে আমরা দেখব। কিন্তু আমরা বলতে চাই যে দেখেন ব্রিটেনে বাংলাদেশিরা খুবই সুসংহত। এই জন্য তো আমি দীর্ঘদিন ধরে 5ই অগাস্টের পরে বারবার স্ট্যাটাস দিয়ে বলেছি যে হাই কমিশনার ইংল্যান্ড থেকে নিয়োগ করেন। হাই কমিশনার কেন, মিনিস্ট্রি চালাবার মতো যোগ্যতা সম্পন্ন কমিউনিটি আছে, যারা 2 দশক 3 দশক 4 দশক ধরে এখানে বসবাস করছেন। দে ক্যান বি অ্যান অ্যাম্বাসেডার এজ ওয়েল এজ কি বলে ব্রিটিশ বাংলাদেশি এবং বাংলাদেশের মধ্যে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারবে। কিন্তু আপনি দিলেন ঢাকা থেকে, অন্য দেশ থেকে এখানে এসে ফ্যামিলিয়ার হতে হতে অনেক। আমি একটু ইন্টারসেপ্ট করি, আপনার বা আপনার মতো লোক বা আমার কথা আমি বলছি না, যে কন্ট্যাক্টটা আছে এই দেশের সরকারের সাথে, এটা কি বাংলাদেশ থেকে আসা একজন হাই কমিশনার? বুঝো না, এই জন্য বললাম যে শামীম ভাই, আমরা জার্মানিতে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারতাম। হ্যাঁ, শামীম ভাই, কারণ আমার কানেকশন আছে। কারণ এই জন্য বললাম যে এই দেশে আমরা একটা স্পেশাল অবস্থানে আছি ব্রিটিশ বাংলাদেশি, এবং শিক্ষিত লোকরা আছে, হ্যাঁ, যোগ্য লোকরা আছে। এটা তো বাংলাদেশ তারা রিয়ালাইজ করতে হবে। এখন আমি বললাম দেখেন 1,50,00,000 লোক দেশের বাইরে বসবাস করেন, হাজার হাজার গ্রাজুয়েট আছেন ইংল্যান্ডে, ইউকেতে, ইউরোপে, আপনি তাদের কাজে লাগাচ্ছেন, অথচ মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ এখানে এসে ট্যালেন্ট হান্টিং করে নিয়ে যেতেন। থার্ড উইকে হ্যাঁ, না, জিয়াউর রহমানও তাই করেছেন। আমি একটা পুজোতে ছিলাম, 1-to-1 তোমার কি এখানে পাও, এর চেয়ে আমি ইনসেন্টিভ বেশি দেবো। চলো নাজির ভাই, মরহুম জিয়াউর রহমানও কিন্তু তাই করেছেন। আমি তো এই ধরনের মানে তারা ট্যালেন্ট হান্টিং করেছেন। কিন্তু আপনি প্রবাসীদেরকে সরিয়ে দিন। বাংলাদেশ দেখেন এমন একটা দুর্নীতিগ্রস্ত সমাজ, প্রতিটা সেক্টরে দুর্নীতি।
আমরা একসময় হাই স্কুলে থাকতে পড়তাম যে রাইস বা ভাত হচ্ছে জাতীয় খাদ্য, এখন এটা অত্যুক্তি হবে না, ঘুষ বা দুর্নীতি বা ব্রাইব হচ্ছে ন্যাশনাল ফুড। তো আপনার শরীরে যখন রক্ত বিষাক্ত হয়ে যায় তখন নিউ ব্লাড সার্কুলেশনের দরকার। আপনার সন্তানের সন্তানরা দেশের বাইরে বসবাস করছেন, আপনি এখানে নিয়ে তাদের কাজে লাগাতে পারতেন, তাদেরকে ব্লাড সার্কুলেশন হিসাবে সেখানে নিতে পারতেন, দেখতেন যে অনেক জিনিসের উন্নতি হতো। আমাদের সন্তানরা দেশ থেকে নিয়ে আসার কি আছে এখানে? কিছুই নেই। এখানে তো তারা ফার্স্ট ক্লাস পেয়ে ভালো একটা চাকরি 50,000 পাউন্ডের স্যালারি পেয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে আনার তেমন কিছু না, কিন্তু দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু ওইটা তো আপনি রিসিপ্টিভ হতে হবে। আমি একটা জিনিস অ্যাড করি, এখানে এত শত শত প্রফেশনাল, দক্ষ, এডুকেটেড, ওয়েল এডুকেটেড লোক থাকতে আপনি দেশ থেকে 8,000 মাইল দূরে একজনকে পাঠালেন হাই কমিশনে। আমি শুধু হাই কমিশনার বলতেছি না, অন্যান্য জুনিয়র লেভেলে বলতেছি। তো তারা তো ফ্যামিলিয়ার হতে হতে রাস্তাঘাট আন্ডারগ্রাউন্ড চড়াই শিখতে শিখতে তো কয়েক মাস চলে যাবে। আমি একটু এখানে আপনি ওয়েল কম্পিটেন্ট লোক ছিল যারা বাংলাদেশকে প্রমোট করতে পারতো। আজকে যে মানে পার্শ্ববর্তী একটা বড় দেশের যে লবি পাওয়ার, আপনি দেখেন তাদের অরিজিন থেকে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল, আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন অনেক উপরে আছে, তাদের যোগাযোগ, লবি পাওয়ার, কানেকশন, এঙ্গেজমেন্ট অনেক বেশি। তার মোকাবেলা আপনি 10 জন আর 15 জন উপদেষ্টা নিয়ে হয়ে যাবে, আপনি 1.5 কোটি প্রবাসীদেরকে এঙ্গেজ করে কিন্তু অনেক উপরে উঠতে পারেন। ধন্যবাদ। আমি জাস্ট আপনাকে 19 সাথে অ্যাড করতেছি। এটা দুই একটা উদাহরণ আছে। জিয়াউর রহমান সাহেব কিন্তু সাইফুর রহমান সাহেবকে নিয়ে গিয়েছিলেন এখান থেকে মরহুম জিয়া। আরও দু একটা উদাহরণ আছে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আরও এরশাদ সাহেবও এই কাজ করেছিলেন, বঙ্গবন্ধুর সময় করেছিলেন কিনা আমার ঠিক মনে নাই, বাট সবাই করেছিলেন, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে না। এটা করতে হবে সিস্টেমেটিক ওয়েতে। যেমন কানেকশনের কথা যেটা বললেন, সেটা হচ্ছে সব জায়গায় কিন্তু আপনাকে মানে কিছু ট্রেনিংয়ের ব্যাপার আছে, কিছু অভিজ্ঞতার ব্যাপার আছে, বাট একটা কথা সত্য যে পাবলিক রিলেশনে অন্তত যদি এইখানে যারা ব্রিটিশ বাংলাদেশি আছে বা ব্রিটিশ আছে তাদেরকে যদি ব্যবহার করা হয়, বা আমেরিকাতে যারা আমেরিকান বাংলাদেশি আছে বা জার্মান বাংলাদেশি আছে, এদেরকে ব্যবহার করলে গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্টটা অনেক গভীর হয়, অনেক ভালো হয়, কারণ এরা তো এইখানে এই দেশের মেইন স্ট্রিমের রাজনীতির সাথে জড়িত। তো আমরা এটা আশা করতে পারি যে সরকার এই ব্যাপারটা রিয়েলাইজ করবে। থ্যাংক ইউ শামীম ভাই, থ্যাংক ইউ নাজির ভাই এবং দর্শক আপনারা যারা দেখছিলেন। আমরা আজকে অনেকগুলো বিষয়ে আলাপ করছি এবং আমরা বাংলাদেশকে অনেক বেশি ফিল করি এবং আমরা চাই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। এবং সবচেয়ে বড় কথা, 5ই অগাস্টের জন্য প্রবাসীরা অনেক বেশি ইনভলভ ছিল, সেটা রেমিটেন্স দিয়ে বলুন, যে কোনোভাবে বলুন। এবং আমরা বিশ্বাস করি যে উদ্দেশ্য নিয়ে, যে টার্গেট নিয়ে আমরা 5 তারিখ 5ই অগাস্ট পেয়েছি, সেটি এই সরকার বলুন, বিএনপি বলুন, জামায়াতে ইসলামী, প্রত্যেকটি রাজনৈতিক দল বিফলে যেতে দেবে না। এবং আমরা এখনও আশায় বুক বাঁধি, অর্থাৎ আশা করি যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর মাননীয় হাই কমিশনার, আপনাকে স্বাগত জানাচ্ছি বিলেতে, এবং আমরা আশা করব বিগত হাই কমিশনারের মতো যে কথাটি বলুন, দলীয় কার্যালয় বানাবেন না, এবং যে কথাটি হচ্ছে আপনি আমাদের জন্য আসছেন, অর্থাৎ প্রবাসী বাংলাদেশিদের কথা বলবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এটাই আমাদের চাওয়া, এটা আমাদের পাওয়ার। যে অভিযোগগুলো আসছে অবশ্যই যেটা আপনারা বলছেন এটা আপনিও খণ্ডন করতে পারেন, পররাষ্ট্র মন্ত্রণালয় খণ্ডন করতে পারেন, যারা অভিযোগগুলো দিচ্ছেন আপনারাও লিখতে পারেন। যাই হোক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।